শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, সংখ্যালঘুদের উপর রেকর্ড হামলা। ইউনুস জামানায় হিন্দুদের উপর 2200 বার হামলা। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানালো বিদেশ মন্ত্রক, 2023-এ হামলার সংখ্যা ছিল 302, 2022 সালে সেই হামলার সংখ্যা ছিল 47, আর এবার সংখ্যালঘুদের উপর রেকর্ড হামলা। ইউনুস জামানায় হিন্দুদের উপর 2200 বার হামলা। সরাসরি চলে যাব, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, বাংলাদেশ যে পরিসংখ্যান দিয়েছিল, তার মানে তার সঙ্গে কোনো মিল নেই বিদেশ মন্ত্রকের? একেবারেই দেখো, যে তথ্য বিদেশ মন্ত্রকের তরফ থেকে লিখিত জবাবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি তুলে ধরেছেন, সেই সংখ্যার সাথে কিন্তু বাংলাদেশের সংখ্যার একেবারে বলা চলে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছিল 80টির বেশি ঘটনা ঘটেছে এবং এফআইআর রুজু করা হয়েছে, কিন্তু কীর্তিবর্ধন সিং তার লিখিত জবাবে তিনি যেটা জানিয়েছেন যে 8ই ডিসেম্বর পর্যন্ত 2200টি ঘটনা ঘটেছে 2024 সালে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর। এই তথ্য তারা কোথা থেকে পেয়েছেন? বিভিন্ন সংখ্যালঘু সংগঠন এবং মানবাধিকার সংগঠনের রিপোর্ট থেকেই এই তথ্য পেয়েছে বিদেশ মন্ত্রক। একই সঙ্গে যদি একটু পরিসংখ্যানের কথা বলতে হয়, যেটা আরো চমকপ্রদ, সেটা হচ্ছে যে 2022 সালে এই বাংলাদেশেই মাত্র 47টা ঘটনা যেখানে ঘটেছিল, সেই ঘটনায় 2024 সালের 8ই ডিসেম্বর পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে 2200-তে। এমনকি বাংলাদেশ, যেখানে বাংলাদেশের এই ছবি, আমাদের আরেক পড়শি পাকিস্তানে, সেখানে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বাংলাদেশের থেকে অনেক কম। 2022 সালে যেখানে 241টি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছিল, সেখানে 2024 সালের অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে মাত্র 112টি। ফলে দুটি দেশের মধ্যে, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যদি ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে এটা বলা যেতেই পারে যে পাকিস্তানের থেকেও এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যারা হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা অনেক বেশি বিপন্ন। অন্ততপক্ষে কীর্তিবর্ধন সিং এর এই রিপোর্টে তেমনটাই উঠে আসছে, যেটা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার। বিদেশ মন্ত্রকের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা নিজেরা বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে তারা একেবারে বাংলাদেশের তদারকি সরকারকে গোটা বিষয়টি জানিয়েছেন এবং ডে টু ডে বেসিসে ভারতীয় দূতাবাস সেখানে রয়েছে, বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাস, সেখানকার আধিকারিকেরা প্রতি মুহূর্তে বাংলাদেশের যারা সরকার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। পাকিস্তানের ক্ষেত্রের ঘটনায় তারা আন্তর্জাতিক ফোরামের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি কিন্তু যথেষ্টই দুশ্চিন্তার। বেশ, দিল্লির তথ্য আর ঢাকার তথ্য আকাশ পাতাল ফারাক। 2200 বার আক্রান্ত হিন্দুরা লিখিত জবাবে জানালো বিদেশ মন্ত্রক, বাংলাদেশে 88 বার আক্রান্ত হিন্দুরা হামলার ঘটনায় বাংলাদেশের ধৃত 70। অবাক দাবি ইউনুসের প্রেস সচিবের। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক ভূততুন্ডু। মৈনাকবাবু, লোকসভায় লিখিত জবাবে রেকর্ড হামলার দাবি বিদেশ মন্ত্রকের 2200 বার। বাংলাদেশে তো মুখোশ খুলে গেল। দেখুন, বাংলাদেশের এই যে সরকার, যে তদারকি সরকার এখন চলছে, এই তদারকি সরকার বিভিন্ন বিষয়ে যে ডেটাগুলো দিচ্ছে, সারা বিশ্বের কাছে তুলে ধরছে, সেই ডেটাগুলো অনেক ক্ষেত্রেই বাস্তবের সাথে কোনো সম্পর্ক কিন্তু থাকছে না। শুধুমাত্র যে এই হামলার ঘটনাগুলি সেটাই কিন্তু একমাত্র নয়। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশ সরকার দাবি করছে যে তাদের যে ট্রেড রিলেশন বিভিন্ন দেশের সাথে, তাদের যে বিশেষ করে টেক্সটাইল এর এক্সপোর্টের যে ডেটা, সেগুলো তারা যা দিচ্ছে, গ্রাউন্ডে যে করছে সেখানে, তার সঙ্গে কোনো মিল নেই। একই রকম ভাবে তারা আবার এটাও দাবি করার চেষ্টা করছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে,
বম্ব ইভেন্ট করছে, তার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে তারা ভিডিও এভিডেন্স দেখছে, এটাকে অস্বীকার করতে পারছে না, সেখানে তারা বলছে যে বাস্তবিকভাবে সেই সংখ্যালঘুরা তারা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের সমর্থক বলে তাদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু বলে তাদের উপর আক্রমণ হচ্ছে না। এবং তারা এই ডেটাগুলো তুলে ধরছে কেন, বা নিজেদেরকে সবকিছু ভালোবাসে এটা তুলে ধরছে কেন? তার কারণ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। বাংলাদেশ যদি বিদেশি ঋণ না পায় তাহলে বাংলাদেশ কিন্তু অদূর ভবিষ্যতে চলবে না। কাজে নিজেদের আন্তর্জাতিক অবস্থানটাকে ভালো করে রাখা এবং এইভাবে আন্তর্জাতিক সাহায্য সহায়তা এগুলো পাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করা, এগুলোই কিন্তু ডেটাগুলো দেখানোর উদ্দেশ্য। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ঠান্ডা ঘরে সার্কের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, সার্ক নিয়ে উদ্বেগ ভারতের বিদেশ মন্ত্রকের। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ইউনূসের। শত্রুর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বে উদ্বিগ্ন ভারত। जहां तक रीजनल कनेक्टिविटी की बात है, हम लोग का भरपूर कोशिश रहता है कि रीजनल कोऑपरेशन को हम लोग मजबूत करें। जो हम लोगों ने प्रोग्राम्स या जो प्लेटफॉर्म्स हैं उसके तहत हम लोग आगे बढ़ना चाहते हैं। सार्क भी एक प्लेटफॉर्म है। कई एक सालों से सार्क ठंडा पड़ा हुआ है और किस कारण से ठंडा पड़ा हुआ है इससे आप भली भांति अवगत है। কলকাতা দখল থেকে পরমাণু বোমা, বাংলাদেশ থেকে একের পর এক ফাঁকা হুমকি। লাগাতার ফাঁকা হুমকিতে আপত্তি ভারতের। ঢাকাকে সতর্ক করল বিদেশ মন্ত্রক। The statement made by Bangladeshi senior leader, we have taken this up with the Bangladeshi government. We have actually strongly registered a protest. We would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation. কখনো কলকাতা দখল, কখনো পরমাণু হামলা। ঢাকা থেকে ফাঁকা হুমকি চলছেই। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মোদী সাহেবকে বলবো, আপনারও বয়স হয়েছে, আল্লাহকে ভয় করেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি হবে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। ঢাকা থেকে ফাঁকা হুমকি চলছে, আর এরই মধ্যে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক। শান্তনু ঠাকুরের সার্জিক্যাল স্ট্রাইক হুঁশিয়ারি। বাংলাদেশ থেকে হুমকির জবাব দিলেন সাংসদ। কট্টরপন্থীদের সার্জিক্যাল স্ট্রাইক হুঁশিয়ারি মন্ত্রীর। 2-1 এটা বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হবে, সেগুলো গ্রেপ্তারও হবে, সেগুলো সমাধানও করা হবে। আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারি, তো আগামী দিনে বাংলাদেশের সাথে আমরা কি করতে পারি সেটা ভালো করে সবাই জানে।